এত অবহেলা কেন আবরার? আপনাকে ভালোবাসি বলে? আপনাকে ছাড়া থাকতে পারি না বলে? আবরার জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পল্লবের পানে। আমাকে মেরে ফেলুন আবরার, তবু অবহেলা করিয়েন না, দূরে সরিয়ে রাখিয়েন না। এক দূরত্ব সইতে পারছি না আমি। সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি। একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে, আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে। সেই দিন আবরার আদ্রিতা আবারও এক হবে, এই দূরত্বের সমাপ্তি ঘটবে। ততদিন পর্যন্ত তোমার হাতে ঘড়িটা খুলবে না। আসছি পাখি। ব্যাস, ঠিক যেভাবে এসেছিল আবরার তাসনিন সেভাবেই চলে যায়। আদ্রিতা হাঁটু মুড়ে বসে হু হু করে কেঁদে ওঠে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। আবরার তাসনিন চলে গেল, আবারও হারিয়ে ফেলল আদ্রিতা। এত কাছে পেয়েও হাত ধরে রাখতে পারল না, এতটা অনুনয় করেও আটকাতে পারল না পাষাণ মানবটিকে। যতটা কষ্ট আমাকে দিচ্ছেন ঠিক ততটাই কষ্ট আপনাকে পেতে হবে আবরার। অবহেলা অবহেলা খেলাটা আপনি শুরু করেছেন, এবার শেষ করব আমি। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনে থেকে ল্যান্ড করে। একে একে সকল যাত্রী নামতে শুরু করে। আবরার তাসনিনের জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকেই। এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের ঝামেলা নেই। প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আবরার। সিয়াম ক্লান্ত, সেই হেলিকপ্টারে উঠে পড়েছে ইতিমধ্যেই। আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে। তার পেছনে আসছে আরিফ এবং তাদের দুটো সন্তান। ইমা বেগম তাকিয়ে থাকে আবরারের মুখপানে, যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং। আদ্রিতাও এক পলক তাকিয়েছিল, তবে কয়েক সেকেন্ডের জন্য। পরপরই নজর ফিরিয়ে হাতে থাকা সোনালি রঙের ঘড়ির পানে তাকায়। কিছু একটা ভেবে খুলে ফেলে ঘড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায়। আবরার ব্যাপারটা খেয়াল করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তখনই সাগর নামক এক বিমানবালা একটা লাগেজ এনে আবরারের হাতে দেয়। স্যার, এটাই ইমা চৌধুরীর লাগেজ। আই থিঙ্ক সব কিছু এখানেই রয়েছে। আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলে এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে। বিকট শব্দ দূরে ঘুরতে থাকে হেলিকপ্টারের পাখা। হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে। সকালেও তার সঙ্গে কথা হয়েছে টনির। ক্ষতগুলো শুকিয়েও গিয়েছিল প্রায়, একটু একটু হাঁটাচলা করতে পারত। ডাক্তার জানিয়েছে আজকালের মধ্যেই ডিসচার্জ করে নিতে পারবে, কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর। কেউ হাসপাতালের বেডে ঢুকে শ্যুট করে দিয়েছে। টনি ঠিক জানে এটা আবরার তাসনিনের কাজ। ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি। ছোট থেকে আজ অবধি ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। সেই ভাইকেই চিরতরে হারিয়ে ফেললেও হাত ফসকে ফোনখানা পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। ক্রোধ এবং দুঃখ দুটোই আঁখি পল্লব ভিজিয়ে দিচ্ছে। বিড় করে বলে, একটা মেয়ের জন্য তুই যে ধ্বংসলীলা শুরু করেছিস আবরার তাসনিন, সেই ধ্বংসলীলায় তোকেই জ্বালিয়ে মারবো আমি। যে মেয়ের জন্য এত পাগলামি, সেই মেয়েকেই তোর জীবন থেকে আমি চিরতরে সরিয়ে ফেলবো। এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত, আমার পাখির দিকে জাস্ট তাকিয়ে দেখ, তোর চোখ তুলে লুডো খেলবো। ইমা বেগম দূর থেকেই টনিকে লক্ষ্য করছে। কিছু একটা হয়েছে বুঝতে সময় লাগে না, তাই এগিয়ে আসে কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? এনি প্রবলেম? টনি তাকায় ইমা বেগমের মুখপানে। এই জানোয়ারের বাচ্চা আমার ভাইকে খুন করেছে। কেঁপে ওঠে ইমা বেগম, কাঁধ থেকে হাত সরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে শুধায়, আপনার ভাই মানে যে আদ্রিতার হাত ধরেছিল তাকে মেরে দিয়েছে? টনি জবাব দেয় না, তবে চতুরিমা ঠিকই বুঝতে পারে ভয় কলিজা কেঁপে ওঠে ওনার। শুধু একবার হাত ধরে তাতেই দুনিয়া থেকে বিদায় করে দিল। আর ইমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে, তার কি হাল করবে? হাত পা মৃদু কাঁপতে থাকে। তার সাজানো গোছানো সংসার তিল তিলে গড়ে তুলেছে সবটা। দুটো বাচ্চা রয়েছে, যদি তাদের কোনো ক্ষতি করে দেয় আর ভাবতে পারছে না ইমা বেগম। সে দৌড়ে চলে যায় তার কক্ষে। যাওয়ার সময় দেখতে পায় আদ্রিতাকে বাচ্চাদের সঙ্গে গল্প করছে। আজকেই তাদের সঙ্গে প্রথম আমার আলাপ, অথচ দেখে মনে হচ্ছে কত বছরের আলাপ। ইমার ইচ্ছে হয় ওরা কি নিয়ে গল্প করছে কেশার সেটা শোনার। তাই দরজায় আড়ি পাতে শুনতে পায় তার 11 বছরের মেয়ে আনায়ার কথা। আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা, আমি যখন যেটা বলবো সেটাই এনে দেবে, আমাকে এতগুলো ভালোবাসে। আর তোমার পাপা? আদ্রিতা জবাব দিতে পারে না, গলা ধরে আসছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এবং বলতে, আমার পাপা আমায় ভালোবাসেনি, আমার পাপা আমার মাকে বাঁচতে দেয়নি, আমার পাপা আমার সুন্দর জীবন নষ্ট করে তোদের বেস্ট পাপা হয়েছে, আমাকে ঠকিয়ে তোদের কাছে হিরো হয়েছে। কিন্তু বলতে পারে না। আপি বলো, তোমার পাপা তোমায় ভালোবাসে
আমার বাবা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, স্কুলে নিয়ে যায়। আমার মন খারাপ হলে বুকে নিয়ে গল্প শোনায়, আর আমাকে কেউ বকলে তাকে বকে দেয়। 5 বছরের বাচ্চা আরাফ ভরে ওঠে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে। আরাফের মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আমার কোনো ইচ্ছা কখনোই কেউ পূরণ করেনি, আমাকে কেউ কখনো বুকে টেনে নেয়নি। এই পৃথিবীর সব থেকে হতভাগা মানুষ আমি। আমার পাপা মাম্মাম কেউ নেই। আয়ানা বলে, কেন নেই? কোথায় গিয়েছেন তারা? আমাকে ভালোবাসলে পাপ হবে, তাই তারা তাদের নতুন ভালোবাসা খুঁজে নিয়েছে। ইমা বেগম চলে যায়। রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেট টান দিচ্ছে আবরার। দৃষ্টি দূর আসমানে থালার মতো ভেসে থাকে চাঁদের পানি। চাঁদের গায়ে কিছু একটা রয়েছে, ঠিক কী করেছে সেটাই বোঝার চেষ্টা করছে হয়তো। সিয়াম আবরারের পাশেই বসে আছে। মনটা তার বড্ড খারাপ। নিজের জন্মভূমি বাংলাদেশ, এখানেই কেটে দীর্ঘ 24টি বছর। বাবা মা পরিবার সবই রয়েছে, তবে কেউই তার আপন নেই। তার জন্য কেউ অপেক্ষা করছে না। এই তো এয়ারপোর্ট থেকে কল করেছিল মায়ের নাম্বারে, তাকে জানানো বাংলাদেশে আসার খবর। তিনি মোটেও খুশি হলো না, বরং ব্যথিত স্বরে বলল, বাচ্চাদের নিয়ে চিটাগে এসেছি, ওদের পরীক্ষা চলছে, তুই থেকে যা কিছুদিন। ব্যাস কল কেটে দেয়। আবরার গম্ভীর স্বরে বলে, ফাকিং ফ্যামিলি ড্রামা নিয়ে 100 হাত দূরে থাকবি। ডিসগাস্টিং লাগে। যাদের তোকে প্রয়োজন নেই তাদেরকে তোর প্রয়োজন কেন? সিয়াম একটু হাসে, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলে, আম্মু তার নতুন সংসার নিয়ে বিজি, ভেবেছিলাম একটু দেখা করব। হেই টুকুই, আচ্ছা তুই বল, প্ল্যানিং কি? মাকে আনবি কবে? আজকে রাতেই। কি বলিস, কেমন কি প্ল্যানিং তো বললি না? আদ্রিতার প্রপার্টির 10% শ্বশুরের নামে রয়েছে। আজকে তাকে দিয়ে পেপারসে সাইন করিয়ে নিব, দেন কালকে সব প্রপার্টি এতিম বাচ্চাদের নামে দান করে সুইজারল্যান্ড ব্যাক করব। তুই টিকিট কেটে রাখিস। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে। জাস্ট এইটুকুর জন্য বাংলাদেশে আসলি? সিগারেটের শেষ টান দিয়ে সেটা শূন্যে ছুঁড়ে মারে আবরার। তারপর ধোঁয়া উড়াতে উড়াতে বলে, আবরার, আমি একটা কথা বলতে চাই। বল। দেখ ভাই, টনি, হিমা, ডিমা আর হারিফ কত কাণ্ড ঘটালো। আমার মা আর তোর বউকে কিডন্যাপ করলো। ওদের এমনি এমনি ছেড়ে দিবি? ব্যাপারটা ভালো দেখাবে না। তার থেকে ভালো হয় টনির সাথে ইমার বিয়ে দিয়ে দিলাম। আরিফ ছাকা খেলো আর আমরা মজা পেলাম। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত এগিয়ে এলোমেলো করে দেয় সিয়ামের চুলগুলো। গুড আইডিয়া। 1 মিনিট। পকেট থেকে ফোন বের করে আবরার, ডায়াল করে কারো নাম্বারে। রিং হতেই কলখানা রিসিভ হয়। হ্যালো, শ্বশুরের বেয়াদব বউ আবরার তাসনিনের পাখি কি করছে? ইমা বেগম জিভ ধারা ঠোঁট ভিজিয়ে বলে, বাচ্চাদের সাথে গল্প করছে। দ্যাটস গুড। রাত জাস্ট 12টা 5 মিনিটে পাখিকে সুইমিং পুলে পাঠিয়ে দিবেন। অ্যাগেন রোম্যান্সের ক্রেভিং উঠছে। ইমা বেগমের ইচ্ছে করে বলতে, বেয়াদব ছেলে, এত বাজে কেন তুমি? কিন্তু বলতে পারে না, কারণ এটা বললে আবার কি না কি বলে বসবে। আমি ইয়েস। আবার শোনো আমার কথা। সময় নেই, আমার বউ চাই। তো নিয়ে যাও, আমি আটকাচ্ছি না। অ্যাকচুয়ালি বউটা ছোট তো, ডার্ক রোম্যান্স সহ্য করতে পারে না। কাছাকাছি থাকলে সারাক্ষণ ক্রেভিং উঠতে থাকবে। আই থিঙ্ক বুঝেছেন কি বলতে চাচ্ছি। বলেই কল কাটে। সিয়াম ভ্রু কুচকে তাকিয়ে আছে। এটা কি হলো? সুইমিং পুলে কি করবি? আবার আরেকটা সিগারেট ঠোঁটে গুজে, তাতে আঙুল জ্বালাতে জ্বালাতে জবাব দেয়, চুমু খাবো, হট হট ফিল করছি। মনে মনে কঠিন কিছু গাড়ি আওড়ায় সিয়াম, আর মুখে বলে, ভাই তোর এই অতিরিক্ত নিকনিকের ঠেলায় কবে জানি আদ্রিটা পটল তুলবে, তখন কি করবি? আবরার জবাব দেয় না। কি আর করবে, সেও পটল তুলবে। তারপর দুজন মিলে আসমানে গিয়ে রোমান্স করবে। আমান, আহাদ, ইভান চলে এসেছে বাংলাদেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তবেই কল করেছে আবরারকে। আগে থেকে বললে সোজা সাপটা না বলে দিত, কিন্তু ওরা বাংলাদেশ দেখতে চায়। অতি চেনা জন্মভূমির দমকা হাওয়ায় নিজেদের গা ভাসাতে চায়। পুরনো পিছু টান ফেলে আসা অতীত সব কিছুকেই আবার ফিল করতে চায়। আবরার বাংলাদেশে এসে একটা বাইক এবং একটা BMW কার কিনেছে। বাইকটা বেসিক্যালি তার জন্য আর তার বন্ধুদের যাতায়াতের সুবিধার্থে। ছোট থেকেই বাইকের প্রতি আলাদা উইকনেস রয়েছে আবরারের। সুইজারল্যান্ডেও কিনেছিল 2খানা বাইক, বাট কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবরার তাসিন থেকে তাসিন হওয়ার সঙ্গে সঙ্গে বাইকের নেশা কেটে গিয়েছে। কিনেছে বিভিন্ন নামি দামি কার। চৌধুরী বাড়িতে ওঠেনি আবরার,
কিনেছে একখানা বাংলো, সেখানে বন্ধুদের নিয়ে থাকছে। বাংলাদেশের ওয়েদার আজকে ভীষণ কুল, সারাদিন বৃষ্টি পড়েছে, এখনও গুড়ি গুড়ি পড়ছে, দেখতে দারুণ লাগছে। আবার রকিং চেয়ার দখল করে বসে আছে ব্যালকনিতে, হাতে রয়েছে সিগারেট, গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে এবং সিগারেট ঠোঁটে চেপে ধোয়া উড়াচ্ছে। পরনে সাদা রঙের শার্ট এবং কালো জিন্স। সিয়াম আবরারের পাশে বসে ফোনে মুভি দেখছে। এই মুহূর্তে কোনো দিনই তার মনোযোগ নেই। সেই বছরখানিক আগে দেখেছিল মাই ফল্ট মুভির কাহিনী, রোমান্স এবং হিরোইন সব কিছুই রাতে ঘুম হারাম করে দিয়েছিল সিয়ামে। অবশ্য মুভিখানা আবরারই সাজেস্ট করেছিল তাকে। সেই মাই ফল্টের সেকেন্ড সিজন ইয়োর ফল্ট নামে এসেছে। সেটা এতদিন ইউটিউবে অ্যাভেলেবেল ছিল না, বাট কাল রাতেই আপলোড হয়েছে একটা চ্যানেল থেকে, সেটাই দেখছে আপাতত। আমান, আহাদ এবং ইভান ঘুমোচ্ছে। অনেকটা পথ জার্নি করে আসার ফলে বড়ই ক্লান্ত এরা। সিগারেটে শেষ টান দেওয়ার পরে সিয়ামকে খেয়াল করে আবরার। সিগারেটের ছোট্ট অংশ শূন্যে ফেলে ধোয়া উড়িয়ে বলে, কি দেখছিস? উফ আব্বা, কি কমো, মুভি দেখছি না কি মাখন দেখছি বুঝতে পারছি না। আবার সিয়ামের হাত থেকে ফোনখানা টেনে নেয়। মুভির একটা গভীর অংশ দেখতে পায়। আবরার শুকনো ঢোক গিলে ফোঁস করে শ্বাস টানে। ফোনখানা ছুঁড়ে মারে সিয়ামের মুখ বরাবর, তারপর দাঁড়িয়ে পড়ে। সিয়াম ভ্রু কুচকে বলে, কোথায় যাচ্ছিস? আবরার শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, রোমান্টিক ওয়েদার, অ্যাডাল্ট গেমস না খেললে জমে। চতুর সিয়াম চট করে ধরে ফেলে আবরারের কথার মানে। চোখ দুটো চকচক করে ওঠে, ফোন বন্ধ করে পকেটে পুরে নেয়, তারপর নিজেও দাঁড়িয়ে পড়ে। ভাই, আমিও খেলতে চাই সেই গেমস। তো খেল না করছি। বড়ি আবরার বড় বড় পা ফেলে চলে যায়। সিয়ামের হাসি মুখখানা চুপসে যায়, ঠোঁট ফেটে বেরিয়ে আসে কঠিন গাড়ি। শালা, তুই অ্যালাউন্ড গেম খেলিস আর লুডো গেম খেলিস, আমি তোর সাথে যাবই। বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে আদ্রিতার। যখনই বৃষ্টি পড়বে তখনই তাকে ভিজতে হবে। মা কত বকে, তবুও সে বারণ শোনে না। আজকে মনের আকাশে মেঘ জমেছে, কান্নাগুলো বৃষ্টিতে রূপান্তরিত হয়ে ঝরে পড়তে চাইছে। মন বলছে আদ্রিতা নেমে পড় বৃষ্টির মধ্যে, ভিজতে ভিজতে কেঁদে নে খানিকক্ষণ। আরেক মন বলছে মনে রং লেগেছে তোর যে ভিজতে চাচ্ছিস। একটা মনের দুরকম কথাবার্তায় বিরক্ত হয় আদ্রিতা, শোনে না কারোর কথা, চুপচাপ দরজা খুলে বেরিয়ে আসে বাগানে। ছাউনি পার হতেই ঝমঝম বৃষ্টি ভিজিয়ে দেয় আদ্রিতার গোটা শরীর। সাদা রঙের টি শার্ট ভিজে একাকার হয়ে যায়। ধীর গতিতে পা বাড়ায় আদ্রিতা। সুইমিং পুলের পাশে এসে পা থামায়, দুই হাত দুই দিকে মেলে দিয়ে আসমান পানে তাকায়, চোখ বন্ধ করে, চিৎকার করে বলে ওঠে, আবরার তাসনিন, আমি বাঁচতে পারছি না আপনাকে ছাড়া। আমার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সর্বক্ষণ মনে হয় সকল অভিমান ভেঙে ছুটে চলে যাই আপনার কাছে। আপনার প্রশস্ত বুকে মাথা রেখে কলিজাখানা শান্ত করি, কিন্তু পারছি না। কতদিন হয়ে গেল আপনাকে দেখি না। একটু থামে আদ্রিতা, হাঁটু মুড়ে বসে পড়ে সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে বিড়বিড় করে বলে, হয় আজকে আবরার তাসনিন আসুক, না হলে আমার মরণ হোক। এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, আমি একটু শান্তি পেতে চাই। কালো রঙের বাইকখানা নিয়ে একদম সুইমিং পুলের পাশে চলে আসে আবরার। আসক্তিময় প্রেয়সীকে দেখে বাইক থামায়, মাথা থেকে হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলে রাখে, তারপর নেমে পড়ে। বৃষ্টির শব্দ এবং নিজের ভাবনায় এতটাই ব্যস্ত ছিল আদ্রিতা যে বাইকের শব্দ শুনতে পায়নি। এই সুযোগটাই কাজে লাগায় আবরার। চুপি চুপি গিয়ে বসে পড়ে আদ্রিতার পাশে। অভিমানী টইটুম্বুর মুখখানার পানে এক পলক তাকিয়ে নজর দেয় ভেজা টি শার্টে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আবরারে। টি শার্ট ভেদ করে উন্মুক্ত কোমরে হাত ঢুকিয়ে দেয়। চমকায় আদ্রিতা, অতি দ্রুত পাশ ফিরে তাকায়। মুহূর্তেই ভয়গুলো আশ্চর্যে পরিণত হয়। আবরার এসেছে, নিশ্চয়ই এটা আদ্রিতার মনের ভুল, তাই কয়েকবার পলক ঝাপটায়, কিন্তু না, আবরার সরছে না। তাহলে কি মনের ভুল হয়? আবরার কি বুঝতো? সে মুখ এগিয়ে নিয়ে চুমু খায় আদ্রিতার শুকনো ওষ্ঠে। একটুখানি পিছিয়ে যেতে নেয় আদ্রিতা, তবে সেই সুযোগটা দেয় না আবরার। কৌশলে কোমর পিছিয়ে ধরে সাপের মতো, নিজের দিকে টেনে নিয়ে হাসকি স্বরে বলে, মিস করছিলে পাখি? আদ্রিতা জবাব দেয় না, বা আবরার জবাব দেওয়ার সুযোগ দেয় না। আদ্রিতাকে শূন্যে তুলে সুইমিং পুলে নেমে পড়ে। আরিফ এবং ইমা বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই তাদের নজর পড়ে সুইমিং পুলের পানি। আরিফ চোখ ঘুরিয়ে নিজ কক্ষে চলে যায়। ইমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, অসভ্য ছেলে, প্লেনের ওয়াশরুমে, এখন আবার আমার বাড়ির সুইমিং পুল। নেক্সট টাইম চাঁদে যাবে, আমি শিওর। আমার তো ইচ্ছে করছে এই ছেলেকে চাপকে ম্যানার্স শেখাতে। একটুও লজ্জা ছিটে ফোটাও নেই, ছি।
আরিফ ভেতর থেকে ডাকে। ইমা এখন ওখানে দাঁড়িয়ে আছে কেন? আসো। ইমা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে যায়। তুমি কিছু বলছো না কেন? তোমার মেয়ে দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছে। আরিফ খাটে বসে ইমার মুখ পানে তাকিয়ে বলে, ও কি করেছে? কি করেছে মানে? এই ছেলেকে প্রশ্রয় দিচ্ছে। এই ছেলের জন্য কেঁদে কুটে অস্থির হচ্ছে। আরিফ হাসি একটু, তারপর হতাশ স্বরে বলে, মেয়েটা বরাবরই ভালোবাসা পাগল। বাপ হয়ে আমি কোনোদিনও একটু ভালোবাসা দিতে পারিনি। ওর মাটাও চলে গেল, অন্য বাড়িতে আশ্রিতার মতো বড় হয়েছে। এই যে আমি বহু বছর পর ওকে নিজের কাছে এনে রাখছি শুধু সম্পত্তির জন্য। কালকে সাইন করে দিলেই টনি হাতে তুলে দেবো। কি স্বার্থপর বাবা আমি। ইমা বিরক্ত হয়ে বলে, এসব আমায় বলার কারণ? এমনি বলছি, ওদের প্রাইভেসি দাও। ওই বেয়াদব ছেলেটা ছাড়া আমার মেয়েকে গোটা দুনিয়া আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। ভাই তোরা যাবি না? টি শার্ট বদলে শার্ট পরে গিয়েছে সিয়াম। হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি, সেটার উপরে পলিথিন পেঁচিয়েছে যাতে না ভিজে যায়। ভাঙাচোরা একখানা ছাতাও জোগাড় করে ফেলেছে ইতিমধ্যেই। সবশেষে বাকি বন্ধুদের নিকটে এসে বলে, এই আমরা সুইমিং পুলে বাসর করবে আজকে, তোরা যাবি না? আমান আহাত কম্বল মুড়ি দিয়ে শুয়ে ফোন দেখছে। ইভান কথা বলছে একটা মেয়ের সঙ্গে। কিছুক্ষণ আগেই রং নাম্বার থেকে মিস কল এসেছিল। দয়ালু ইভান কল ব্যাক করেছে। ধরেছে মিষ্টি কণ্ঠের এক কন্যা। সেই থেকে মেয়েটির নাম পরিচয় জানার উসিলায় কথা বলেই চলেছে। সিয়ামের কথা শুনে ইভান নাক মুখ কুঁচকে ফেলে। কলখানা হোল্ড করে বলে, সিয়াম, তুই এতটাই অশ্লীল হয়ে গেছিস যে মা বাবার বাসর দেখতে যাবি? আমান হাই তুলতে তুলতে বলে, আমি যেতাম ভাই, কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসর দেখলে নিজেরও ক্রেভিং উঠবে, তখন কি হবে? আহাত বলে, মানুষের বাসর দেখ কি হবে, নিজে তো এখন পর্যন্ত একটা চুমুও খেতে পারলাম না। সিয়াম হতাশ হয়। এরকম আনরোমান্টিক বন্ধুগুলোই কপালে জুটেছিল, এদের দিয়ে কি হবে? কোনো কাজের নাম মুখ বাঁকায় সিয়াম বলে, ভাই তোরা মেয়ে পাবি কি করে? রোমান্টিক শব্দের কও তো বুঝিস না। ইভান চট করে বলে, শালা আগে বানান শেখ, রোমান্টিকের শব্দ নেই। তোরা মুখটা বন্ধ রাখ। জ্ঞানী ব্যক্তি কথা বলতে শুরু করলে কথার মধ্যে নারী ভরি ঢোকানো ব্যাটম্যানাস। আমান বলে, 1 মিনিট, এখানে জ্ঞানীকে আমি সহ তোমরা সবাই তো মূর্খেরদের বাপ। হতাশ সিয়ামের বিরক্তি বেড়ে যায়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, জীবনেও বিয়ে হবে না তোদের। বাচ্চার মুখও দেখার সৌভাগ্য তোদের নেই। কলকাতা হারবাল ছাড়া তোরা আসল শালার দল। বলেই সে প্রস্থান করে। যাবে না আবরারের বাসর দেখতে। মীর জাফরের দল মনটাই ভেঙে দিল। কোথায় ভেবেছিল সবাই মিলে যাবে, চুপি চুপি দেখবে আবরার তাসনিন কিভাবে রোমান্স করে। কোথা থেকে শুরু করে কোমর অব্দি নীল রঙের পানি। অবশ্য পানি নীল নয়, গোটা পুলটাই নীল রং দ্বারা সাজানো হয়েছে বিধায় পানিও নীল দেখাচ্ছে। আবরারের পরনের সাদা রঙের শার্টখানা ভিজে গায়ের সঙ্গে লেপটে গিয়েছে। বড় বড় চুলগুলো ভিজে ঝুবুথুবু হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোলাপি অথর জোড়ায় ফোঁটা ফোঁটা পানি। আদ্রিতা শুকনো ঢোক গিরে পরক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। ইচ্ছে করে গভীর চুমু এঁকে দিতে ওই অথর জোড়ায়। শার্টের বোতাম খুলে উন্মুক্ত বুকে ঠোঁট ডুবিয়ে দিতে। বড় বড় চুলগুলো মুঠো করে ধরে লম্বা মানবকে নিজের দিকে ঝোঁকাতে, কিন্তু পারছে না। মনের মধ্যে পুষে রাখা অসংযত রাগ বাধা দিচ্ছে। তীব্র ধিক্কার জানিয়ে বলছে, আদ্রিতা এই মানুষটিকে এড়িয়ে চল। তাকে কড়া কথা শুনিয়ে চলে যা নিজ কক্ষে, থাকিস না তার সামনে। সে কালা জাদু জানে, এক্ষুনি তোকে বশ করে নেবে। আদ্রিতা নিজের মনের কথা শোনার আগেই বোধ হয় কালো জাদু করে ফেলল আবরার। উন্মুক্ত কোমরে হাতের বিচরণ গাঢ় হয়, কোমরের এক পাশ হতে অন্য পাশে বিচরণ করে। পরপরই বড্ড আয়েসের সঙ্গে হাতের বিচরণ ওপরে উঠতে থাকে এবং হাসকির স্বরে বলে, পাখি, ক্যান আই কিস ইউ? আই ক্যান নট। বাকিটা শেষ করার আগেই অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ফেলে আদ্রিতা। আবরারের শার্টের কলার ধরে টেনে একটুখানি ঝুঁকিয়ে নেয়, তারপর তার পায়ের উপর পা দিয়ে নিজের উচ্চতা একটুখানি বাড়িয়ে নেয় এবং কালো রঙের ছোট ছোট ঘন দাড়ির মাঝে থাকা গোলাপি অথর জোড়ায় নিজের অথর ছোঁয়ায়। ব্যাস এইটুকুই। এর বেশি কিছু করার সাহস বা শক্তি কোনোটাই নেই আদ্রিতার। আবরার হাতের বাঁধন শক্ত করে আদ্রিতাকে শূন্যে তুলে নেয়। ফিসফিসিয়ে বলে, গুড জব পাখি। ডার্ক রোমান্স শিখছো তাহলে?
আই এম প্রাউড অফ ইউ। আদ্রিতার লজ্জা পেল বোধ হয়, আঁখি বলল বন্ধ করে ফেলে, আরও একটা টান দেয় আবরারের শার্টের গলারে। তারপর দুজন হারিয়ে যায় অধঃসুধা পান করার এক অদ্ভুত শিহরণে। বৃষ্টির স্রোত বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে আবরার আদ্রিতার প্রণয়ের গভীরতা। বরাবরই আবরার তাসকিন ব্যাপরোয়া, কিন্তু আজকে আদ্রিতা চৌধুরীও একটু ব্যাপরোয়া হয়ে উঠেছে। তাল মেলাচ্ছে প্রাণপ্রিয় স্বামীর পাগলামিতে। আবরার যখনই আদ্রিতার টপস খুলতে উদ্যত হবে, তখনই আদ্রিতার হুঁশে আসে। আতঙ্কিত নয়নে আবরারের পানে তাকিয়ে বলে, কেউ দেখে ফেলবে। ব্যাপরোয়া আবরার সেসব শোনার সময় নেই, সে নিজ কাজে মত্ত হতে উদ্ধৃত। এই পর্যায়ে আদ্রিতা বলে, আমার রুমে চলুন প্লিজ। ওই তো রুম। আবরার ভ্রু কুচকে তাকায় আদ্রিতার মুখপানে, তারপর শব্দ করে চুমু খায় ঠোঁটে, পরপরই কোলে তুলে নেয়। রুমের দিকে পা বাড়িয়ে বলে, ওকে পাখি। একটু খুশি হয় আদ্রিতা, মাথা রাখে আবরারের বুকে। সুইমিং পুলের সাথে সাথেই আদ্রিতার কক্ষে ঢুকে পুনরায় ব্যাপরোয়া হয় আবরার। আদ্রিতার নরম তুলতুলে খাটখানায় শুইয়ে দেয় আদ্রিতাকে, পরপরই নিজের শার্ট খুলে ফেলে এবং আদ্রিতার টপসে হাত দেয়। আদ্রিতা নিজেও সাহায্য করে টপস খুলতে। তারপর আবরার তার পাখির ছোট্ট দেহখানায় নিজের রাজত্ব চালাতে থাকে ব্যাপরোয়া ভঙ্গিমায়। ব্যথায় জর্জরিত আদ্রিতা আর্তনাদ করে উঠছে বারংবার, কখনো দাঁতে দাঁত চেপে সহ্য করে নেওয়ার চেষ্টা করছে। আবরার জোরে জোরে শ্বাস টানতে টানতে একটু থামে। আদ্রিতার ক্লান্ত মুখে পানে তাকিয়ে বলে, থেমে যাব পাখি, ব্যথা পাচ্ছ? আদ্রিতা আবরারের চুলের ভাঁজে হাত দিয়ে আশকারা দেয়। বৃষ্টির স্রোত কমে এসেছে, সেই সাথে ক্লান্ত দুটো মানুষ একে অপরের সঙ্গে লেপ্টে শুয়ে আছে। এতক্ষণ যেখানে ঘূর্ণিঝড় চলছিল, এখন সেখানেই নীরবতা চলছে। আদ্রিতা আবরারের চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে বলে, আবরার, আমি কখনোই আব্বু আম্মুকে একসাথে সুখে সংসার করতে দেখিনি। এক টেবিলে বসে খাবার খায়নি, কখনো তিনজন একসাথে ঘুরতে যায়নি। এগুলো আমার অপূর্ণ ইচ্ছে, কিন্তু এখানে আসার পরে ইচ্ছেগুলো পূরণ হয়ে গিয়েছে। আব্বু ভীষণ ভালো, ওই আন্টি আর তার বাচ্চাদের সঙ্গে কি সুন্দর সময় কাটায়, দেখতে ভীষণ ভালো লাগে। আবরার শূন্য কি কথা, সে আদ্রিতার বুকে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। আদ্রিতা পুনরায় আবার বলে ওঠে, ওদের কিছু করবেন না আবরার, আমি মাফ করে দিয়েছি, আপনিও মাফ করুন। এবার আবরার জবাব দেয়, নো চান্স। আবরার তাসনিন মাফ করতে জানে না। আদ্রিতা আবরারের দুই গালে হাত রেখে বলে, আমার কসম আবরার, ওদের ছেড়ে দিন। আপনি তো শুধু ধ্বংস করতে জানেন, গড়তে জানেন না। আমার কাছে আসতে হলে ওদের ক্ষমা করতে হবে। আবরার উঠে পড়ে, ফ্লোর হতে নিজের শার্ট খুঁজে সেটা গায়ে জড়িয়ে বলে, আমি আবরার তাসনিন সজ্ঞানে তোকে ছেড়ে দিলাম না, তোর পিছু নিব আর তোর কাছে আসব। আজকের পর থেকে তুই শুধু আমার ধ্বংস লীলা দেখবি, আমাকে দেখার সৌভাগ্য তোর হবে না। চলে যায় আবরার। একবারও পেছন ফিরে তাকায় না, আদ্রিতাও ডাকে না, শুধু দেখতে থাকে তার চলে যাওয়া। মনের দুঃখে বৃষ্টির মধ্যে বসে আছে সিয়াম। জীবনটা কেমন ছেঁড়া কাগজের মতো হয়ে গেছে, কেউ মূল্য দেয় না। দুঃখে কাঁদতে ইচ্ছা করে তার, কিন্তু চোখ দুটো বেইমানি করে, পানি আসে না। হঠাৎ সিয়ামের নজর পড়ে পাশের বিল্ডিংয়ে একটা মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটার মুখখানা বড্ড পরিচিত। ইশারা তাসনিন নাম তার, সিয়ামের ফেসবুকের ফ্রেন্ড। ইশারার পাশের আরও একটি মেয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মুহূর্তেই সিয়ামের মুড ভালো হয়ে যায়, চটজলদি উঠে পড়ে, দৌড়ে রুমে যায়। দেখে ইভান এখনও কথা বলছে, দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে এবং বলে, ইভান, তুই যার সাথে কথা বলছিস সেই মেয়েটাকে আমি চিনি ভাই। মুহূর্তেই ফোনখানা মিউট করে ইভান। আমান আহাদও মনোযোগ দিয়েছে সিয়ামের পানে। দোস্ত, তোরা দেখতে চাইলে তাড়াতাড়ি আয় বলেই সিয়াম আবারও নিজের জায়গায় চলে যায়, আর পেছন পেছন তিন বলদ দৌড় দেয়। ইভান কল কেটেছে, মেয়েটাও কান থেকে ফোন নামিয়েছে। ভীষণ সুন্দর দেখতে মেয়েটা। ইভান আবার কল করে, মেয়েটা আবার ফোন কানে নেয়। তার মানে এই মেয়ে ইভানের সাথে এতক্ষণ যাবৎ কথা বলছে। আমান দীর্ঘশ্বাস ফেলে বলে, তাই তোদের দুই পরীর ওখানে আমাদের পরী কোথায়? আহাদ হতাশার স্বরে বলে, মনে হয় জন্ম নিতে ভুলে গেছে। চারজনই ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। এখনই আবরার চলে আসে, বাইক থামিয়ে হেলমেট ছুঁড়ে মারে শূন্যে। বাইকে ফেলে বড় বড় পা ফেলে বাড়িতে ঢোকে। ইভান, আমান, আহাদ এবং সিয়াম চারজনই আবরারের কাছে আসে। কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। আহাদ বলে, আমাদের তো জামা কাপড় নেই, এখন পরবো কি ভাই? আমান থাপ্পড় মারে সিয়ামের পিঠে। শালা ভেজালি, এবার কি করব? সিয়াম ইনোসেন্ট ফেস করে বলে, আমরাই তো থাকি না একদিন ইউথ আউট ডিসরাপে।
আবরার নিজের ওয়ালেট সিয়ামের দিকে ছুঁড়ে দিয়ে বলে, 20 মিনিটের ড্রেস চাই আমার। আমান বলে, তুই যা শিয়ামের সাথে, তো বাইক আছে। আবরার কি মনে করে বলে, ওকে লেটস গো। বলেই পা বাড়ায়। সিয়ামও পেছন পেছন যায়। মেইন জুড়ে উঠতেই সিয়াম বলে, ভাই রাত 1টা বাজে, এখন শপিং মল খোলা থাকবে না। এনি আইডিয়া? তুই 5 মিনিট দাঁড়া, আমি এই বাড়ি থেকে জামা কাপড় চুরি করে নিয়ে আসছি। আবরার ভ্রুকুচকে তাকায়। সিয়াম আবার বলে, এটা ছাড়া উপায় নেই ভাই, তুই দাঁড়া একটু। বলেই সিয়াম দৌড়ে চলে যায়। দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। উদ্দেশ্য ইশারার কক্ষে গিয়ে তার সাথে একটু আলাপ করবে, কিন্তু ব্যালকনি বেয়ে যে রুমে ঢুকতে পারে সেই রুমে কেউ ছিল না। ছোট্ট একটা আলমারি আছে, তাতে পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ এবং মেক্সি খুঁজে পায়। অসহায় সিয়াম উপায় না পেয়ে সেগুলো নিয়েই ফিরে আসে। শপিং করে এনেছিস? সিয়াম এবং আবরারকে দেখে বলে ওঠে আমার। ইভান এবং আহাত তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সিয়ামের হাতে কতগুলো শপিং ব্যাগ, সে নিজের জন্য একটা রেখে বাকিগুলো ওদের দিয়ে দেয়। আবরার ইতিমধ্যেই ঢুকে পড়েছে ওয়াশরুমে। সিয়াম এখানেই শার্ট খুলে বড় সাইজের শার্টখানা পরে নেয় এবং জিন্স খুলতে খুলতে ব্যালকনিতে যায়। আমান, ইভান এবং আহাদ নিজেদের শপিং ব্যাগ খুলে দেখে তাতে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, মেক্সি এবং 3 পিস রয়েছে। ইভান চট জলদি 3 পিসখানা নিয়ে নেয়, সে এটাই পরবে। আহাদ মেক্সি নেয়, আমানের ভাগে পড়েছে শাড়ি। বিরক্ত আমান দাঁতে দাঁত চেপে বলে, এই সারা শিয়াম, এগুলো এনেছিস কেন? সিয়াম ব্যালকনি থেকেই জবাব দেয়, ওরে শালার ঘরে সুমন্দি, এত রাতে শপিং মল খোলা নেই, পাশের বিল্ডিং থেকে চুরি করে এনেছি। অগত্যা ওরা এসবই পরে নেয়। আবরার ওয়াশরুম থেকে বের হয়। তার পরনে সাদা পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি। লুঙ্গির উপরে বেল্ট বেঁধেছে যাতে খুলে না যায়। সিয়াম পরেছে সাদা লুঙ্গি এবং কালো শার্ট। বাকিদের বাড়ি 3 পিস মেক্সি পরা শেষ। সিয়াম ব্যালকনি থেকে রুমে আসে। ওদের দেখে বড় বড় নয়নে তাকিয়ে থাকে। আমাদেরকে ডিপ জলের একখানা গান মনে পড়ে। আহা, ছোটবেলায় নাসরিন এবং ডিপ জল অসাধারণ নাচের সঙ্গে গানখানা লিপসিং করছিল। সে শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে আবরারের দিকে এগোতে থাকে, সেই সাথে গাইতে থাকে, ওরে আমার লঙ্গিওলা, লঙ্গিটা তোর ভালো, পাঞ্জাবিটা বকলা সাদা, তুই যে কালো। সঙ্গে সঙ্গে সিয়াম আমানের শাড়ির আঁচল ধরে বলে, এত রস্তর ওই অন্তরে শেষ হবে না খাইয়া, ওই কুতকুতি মাইয়া। ইভান এবং আহাদ এবার এগিয়ে আসে। আহাদ আবরারের লুঙ্গি ধরতে যেতেই আবরার কঠিন নজরে তাকায়। তো সে লুঙ্গি বাদ দিয়ে পাঞ্জাবি ধরে এবং বলে, প্লেনে উঠতাছি, প্লেনে চৈরাছি কত গাড়িতে, আজকে আমি হাওয়াতে দুইলা আইছি রে তোর বাড়িতে। সিয়াম আমানকে ছেড়ে আহাদের কাছে আসে। তার থুতনি ধরে বলে, ওই নাম কি তোর? ইভান জবাব দেয়, কুতকুতি। কাম কি তোর? কুতকুতি। আজকে প্রেমের কুতকুত খেলমু, দেখবে আবরার চাইয়া, ওই কুতকুতি মাইয়া। বিরক্ত আবরার চোখ মুখ কুচকে বলে, ভাই তোরা এই ছি মার্কা গান কোথা থেকে পাস? সিয়াম বলে, কোথা থেকে পাই মানে? কুতকুতি মাইয়া গানের লেখক সিয়াম আহমেদ, সুর দিয়েছে হামান, মিউজিক বানিয়েছে ইভান, আর তাল দিয়েছে আহাদ। কিরে তোরা বল। আবরার সেখান থেকে চলে যেতে যেতে বলে, ফার্স্ট টাইম তোর চাপাবাজি বিশ্বাস করলাম। এরকম জঘন্য গান তুই ছাড়া আর কেউ লিখতেই পারে না।